মিরাজ এবং সালমান আগার যে কাণ্ডটা, এই কাণ্ডটা নিয়ে গতকাল থেকে এখনো পর্যন্ত আলোচনা সমালোচনা কোনোটাই থামে নাই। বিশেষত ভারত পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা, এমনকি অস্ট্রেলিয়া ইংল্যান্ডেরও দু একজন ক্রিকেটার সুর মিলাচ্ছেন। এ ব্যাপারে এনাদের কারো কোনো দ্বিমত নাই যে মিরাজ একটা বিরাট ক্রাইম করে ফেলছে। সেটা হচ্ছে স্পোর্টসম্যানশিপ দেখায় নাই। এখন স্পোর্টসম্যানশিপ যে দেখায় নাই, এই পথটা মিরাজ চিনল কোত্থেকে? এই পথটা মিরাজকে কারা দেখালো সেটা কি জানেন? এই রমেশ রাজা থেকে শুরু করে অজয় জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আমির, যত লোক এইসব কথাবার্তা বলতেছে, এরাই এই জায়গাটায় নিয়ে আসছে ক্রিকেট খেলাকে। বরং মিরাজরা মানে এই প্রজন্ম তাদের মতো চিটিং করে না। সোজা ভাষায় ওই প্রজন্মটা ছিল চিটিং করতো। অশ্বিনের কথাটা যদি বাদ রাখি, বাকি যাদের কথা বললাম, ওই যে 90s ক্রিকেটার, এরা চিটিং করে ক্রিকেটকে এই জায়গাটায় আসে। আনার পরে এই প্রজন্ম যেটা করছে, তারা চিটিংটা বন্ধ করে আইনের সর্বোচ্চ অসৎ ব্যবহার শুরু করছে। এই জিনিসটা আজকে ক্রিকেটকে এই যে অবিশ্বাসের জায়গাটায় আনা, এই জায়গাটায় এই 90 দশকের এই প্রজন্মটা যারা আজকে বেশি বেশি কথা বলতেছে, গতকাল থেকে অনেক কথা বলতেছে না? এই রমিজ রাজা থেকে শুরু করে বাসিত আলী, তারপর অজয় জাদেজা, এরা অনেক কথা বলতেছে না? অল আর 90s ক্রিকেটার। এবং এইরাই ক্রিকেটকে অসৎ বানাইছে, ক্রিকেটের ওপর থেকে বিশ্বাস তুলে নিছে। ক্রিকেটের যে আইনের ভিত্তি ছিল বিশ্বাস, সমঝোতার ভিত্তি ছিল বিশ্বাস, সব শেষ করে দিয়েছে এরা। আমি আজকে একটু আলোচনা করব যে 90 প্রজন্ম যারা আমাদের ক্রিকেটের সবচেয়ে রোমান্টিক প্রজন্ম, তারা ক্রিকেটকে কিভাবে একটা অসততার জগতে তুলে দিয়েছে, এবং আজকে এই ক্রিকেটে কেন এত জরুরি হচ্ছে আইন এবং আইনের এই যে ফাঁক ফোকর বের করা, এই জিনিসগুলো কেন জরুরত তৈরি হয়েছে এই জেনারেশনটার কারণে। দেখেন, আমি আজকে সকালেই একটা কন্টেন্ট করছি, সেখানে আমি বলছি যে এই যে বর্তমান ক্রিকেটীয় বাস্তবতা, এখানে আসলে স্পোর্টসম্যানশিপ বা স্পিরিট অফ ক্রিকেট, এইসব রোমান্টিসিজম আর খুঁজে লাভ নাই। ওই সময়টা শেষ হয়ে গেছে, আর আমাদের পিছন ফিরে ওই জায়গাটায় যাওয়া সম্ভব না। অথচ ক্রিকেটের ক্রাইসিসটা এখানেই যে ক্রিকেটের আইনগুলো এমনভাবে তৈরি যে প্রত্যেকটা জায়গায় ক্রিকেটের আইন, আপনি যদি 1 নম্বর আইন থেকে শুরু করেন, দেখবেন প্রতিটা আইনে বড় বেশি প্রতিযোগীদের অনেস্টির উপরে নির্ভর করা হয়েছে। প্রতিটা আইনে পরে পর্যায়ক্রমে বিভিন্ন আইন যান্ত্রিক হয়েছে, কিন্তু মূলত আইনগুলো অনেস্টির উপরে ভরসা করছে। যে না, আইন আমরা তৈরি করে দিচ্ছি, কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা ব্যাখ্যা করব না, প্রত্যেকটা সিনারিও আমরা আলোচনা করব না। এই কিছু কিছু জায়গা বা বেশিরভাগ জায়গা ছাড়া থাকবে প্রতিযোগীদের অনেস্টির উপরে। ওই যে বললাম যে একটা ক্লিন ক্যাচ হয়েছে কিনা, ইটস আপ টু ফিল্ডার। একটা বল বাউন্ডারির টাচ করছে কিনা, ইটস আপ টু ফিল্ডার। একজন ব্যাটসম্যানের ব্যাটে নিক হয়েছে কিনা, ইটস আপ টু ব্যাটসম্যান, নট আপ টু কিপার। মানে ব্যাটসম্যান বলবে যে হ্যাঁ আমার ব্যাটে লাগছে কি লাগে নাই, সে লাগলে চলে যাবে, না লাগলে ব্যাট করবে। সমস্তটাই প্রতিযোগীদের উপরে ছেড়ে দেওয়ার একটা প্রবণতা ছিল। কিন্তু প্রযুক্তি আসার আগেই, এই যে আমরা এখন ভাবি না যে প্রযুক্তি আসছে বলে এই অনেস্টির জায়গা থেকে ক্রিকেটকে সরে যেতে হয়েছে, না। এটা ওই যে বললাম 90 দশকের প্রজন্ম, এই প্রজন্ম চরম অসততা করে বিভিন্নভাবে রীতিমতো চিটিং এবং ক্রাইম করে করে ক্রিকেটকে অসৎ বানাইছে এবং ক্রিকেটকে ট্রাস্টের জায়গা থেকে সরায় নিয়ে আসছে। আজকে সবচেয়ে বেশি কথা তো বলতেছেন রমিজ রাজা, তাই না? রমিজ রাজা কি, তার ইতিহাসটা একটু দেখেন। রমেশ রাজা সেই দলটার হয়ে ক্রিকেট খেলতেন যে দলটা বল টেম্পারিংকে আর্টে পরিণত করছিল। এই আর্টে পরিণত করছিল শুনলে আমাদের ভালো লাগে, কারণ কাজটা তো করতেন আমার কাছে সর্বকালের সেরা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, বা শুরু করছিলেন ইন্তেখাব আলম, রিভার্স সুইংয়ের জন্য বল বিকৃত করা। এখন এই কাজটা করতেন তারা আর্ট হিসাবে। এত বড় একটা চিটিং ক্রিকেট আইনের সঙ্গে এবং ক্রিকেট চেতনার সঙ্গে, এটা পৃথিবীর ইতিহাসে এমন সংগঠিতভাবে মানে দলীয়ভাবে আর কখনো হয় নাই। পাকিস্তানের পুরো দলটা, ওই রমিজ রাজা যে দলটায় খেলতেন, ইমরান খানের দল আর কি, ওই দলটা, পুরো দলটা একটা সিঙ্ক্রোনাইজড ওয়েতে সবাই মিলে, ফিল্ডার, বোলার, সবাই মিলে বল টেম্পারিং করতো।
এবং সেই জিনিসটা পরে ইংলিশটাও, মানে মজার ব্যাপার হচ্ছে লর্ডসে একবার ইংল্যান্ড পাকিস্তান টেস্টে পাকিস্তানের এগেনস্টে খুব লেখালেখি হলো যে পাকিস্তান প্রথম বা দ্বিতীয় দিনে হচ্ছে বল টেম্পারিং করছে, ঘটনা সত্যি। তৃতীয় দিনে যখন ইংল্যান্ড বল করতে নামলো, ইংলিশটাও বল টেম্পারিং শুরু করলো। ইংলিশটাও তো ভালো পারে না, বল টেম্পারিং পাকিস্তানিদের মতো সুন্দর কেউ পারে না, আসলে ওরা আর্টের মতো করে করতো এবং ধরাই পড়তো না বেশিরভাগ ক্ষেত্রে। কী সব বিস্ময়কর কাজ করতো জানেন? পকেটে বালি নিয়ে যাওয়া, পকেটে কাচের টুকরো নিয়ে যাওয়া, বুক পানি খেয়ে ভিজায় সেইখানে বল ডলা, হেন কোনো কাজ নাই। বিশেষ ধরনের চুইংগাম ইউজ করা, চুলের জেল ইউজ করা, সবই করছে 90 দশকে এরা। অন্তত 15টা উপায় আমার কাছেই লেখা আছে যে কী কীভাবে পাকিস্তানিরা বল টেম্পারিং করছে। এখন এই অসততা এই যারা করছে, সেই দলটার অন্যতম ব্রেন ছিলেন রমিজ রাজা, ইমরান খানের খুব প্রিয় শিষ্য, ইমরান খানের খুব প্রিয় কি বলবো ডিসিপ্লিন, অনেকটা মুরিদের মতো। আজকে দেখেন সব পাকিস্তানি ক্রিকেটার, পৃথিবীর সব ক্রিকেটার ইমরান খানের মুক্তি নিয়ে কথা বলতেছে। যে লোকটা তাকে ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত করছে, রমিজ রাজাকে পরে পিসিবি চেয়ারম্যান পর্যন্ত বানাইছে, তার মুখে খুব একটা ইমরান খান বিষয়ক কথাবার্তা আপনি শুনবেন না। সে তখন কি করতো? তখন হচ্ছে ইমরান খানের ওই টিমের যে পলিসিটা, এই বল টেম্পারিং এর বুদ্ধি টুদ্ধি, এগুলোর মূল নায়ক ছিল হচ্ছে এই রমিজ রাজা। মানে 90s বা লেট 80s থেকে যত রকমের অপরাধ ক্রিকেট জগতে ঢুকছে, তার সম্ভবত প্রথম সংগঠিত অপরাধ, সংঘবদ্ধ অপরাধের নেতৃত্ব ছিল এই রমিজ রাজার হাতে। এখন রমিজ রাজা কমেন্ট্রি বক্সে বসে বাচ্চা বাচ্চা ছেলেদের স্পোর্টসম্যানশিপ, ক্রিকেটিং স্পিরিট এগুলো নিয়ে জ্ঞান দিলে তো হবে না ভাই। এই কদিন আগের কথা, 2003 সালে আমরা যখন ইয়েতে খেলতে গেলাম, মুলতানের টেস্ট খেলতে গেলাম, রশিদ লতিফ মাটি থেকে বল কুড়ায় তুলল, সবাই দেখলো। শুধু রমিজ রাজা সেখানে বারবার চিৎকার করতেছিলেন, আতার ভাই পাশে বসা ছিলেন, এখনো ডাকেন আতার ভাইরে, আতার ভাই সাক্ষী দিতে পারবে। সেটা তো বাংলাদেশের ক্রিকেটের ঐতিহাসিক এক মুহূর্ত। আমি ওই একটা মুহূর্তের কারণে আতার বাইরে সারা জীবন আতার ভাইয়ের ছবি আমার রুমে টানানো থাকবে। কারণ আতার ভাই ওই সময় রমিজ রাজারে যেভাবে ফাইটটা দিছিলেন, রমিজ রাজা বারবার বলতেছে আই থিঙ্ক ইটস ক্লিয়ার ক্যাচ, আই থিঙ্ক ইটস ক্লিয়ার ক্যাচ, বারবার বলতেছেন। আর আতার ভাই সমানে চিৎকার করে যাচ্ছে। এক পর্যায়ে রমিজ রাজা তারে বলছে যে টিপিক্যাল বাংলাদেশের মতো আচরণ করতেছো তুমি। তো ইয়েও সেরকম, আতার ভাই যে জবাবটা দিছে যে তুমিও টিপিক্যাল পাকিস্তানিদের মতো কাজ করতেছো, সবসময় প্রতারণার পক্ষে থাকো তোমরা। দেখেন আতার ভাই বাংলা বলতে পারে না ভালো, আতার ভাই উর্দুভাষী। এটা নিয়ে আমাদের ক্রিকেট কমিউনিটিতে আতার ভাইয়ের খোঁচা দিয়ে কথা বলার লোক অনেক আছে, কিন্তু আতার ভাইয়ের মতো করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পতাকা নিয়ে লড়াই করা খুব একটা বেশি লোক জন্মায় নাই। যাই হোক, এক কথা থেকে আরেক কথায় চলে যাচ্ছি। তো সেটা কি ছিল? এই যে আতার ভাইয়ের সঙ্গে গন্ডগোলটা কমেন্ট্রি বক্সে করছিল রমিজ রাজা, ওটা কি ছিল? ওটা কি স্পোর্টসম্যানশিপের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? এই আচরণগুলোই না আমাদের ওইখানে নিয়ে আসছে। এরপরে দেখেন বাসিত আলীর ইতিহাস তো জানেন, রশিদ লতিফের ইতিহাস জানেন। 90s জুড়ে যারা কথা বলতেছে না অযথা তাদের ডেকে এনে আক্রমণ না করে, কিন্তু কোনো ভদ্রলোক, কোনো দুধে ধোয়া তুলসী পাতা আপনি 90s-এ তেমন একটা পাবেন না। প্রায় সবাই অসততা করছে এবং আইন ভাঙছে। আজকের যুগে যেমন আইনের ফাঁক নেয় বাচ্চারা, তখন তা করতেন না ওরা, সোজাসুজি আইন ভাঙতেন। প্রযুক্তি টযুক্তি এত আসে নাই, ক্যামেরার চোখ কম ছিল, 5টা 6টা ক্যামেরা মাঠ কাভার করতো, ফলে প্রত্যেকটা ফিল্ডারকে সার্বক্ষণিক চোখে রাখা যেত না। সেই সুযোগে যাচ্ছে তাই করতো এরা, যাচ্ছে তাই। এরপরে ফিক্সিং। আজকে আজকে অজয় জাদেজা, ইদানিং দেখি এর মাঝে অজয় জাদেজা সম্ভবত একবার সাকিবরে নিয়েও কথা বললো, যে সাকিব নাকি কারে নিয়ে কথা বলছিল আর কি, যে ও সাকিবের ফিক্সিং এর অপরাধটা কি মনে আছে তো, যে বুকের সঙ্গে আলাপ হয়েছে সেটা আইসিসির জানায় নাই। আর অজয় জাদেজা কি? অজয় জাদেজা হচ্ছে 2001 সালে পৃথিবী কাঁপানো সেই ফিক্সিং কেলেঙ্কারির যে প্রধান খলনায়করা তাদের একজন। অজয় জাদেজা এবং আজহারউদ্দিন, হ্যান্সি ক্রনিয়ে, সেলিম মালিক, এই ছিল মূল গ্রুপটা। অজয় জাদেজা আজীবন নিষিদ্ধ একজন খেলোয়াড়। তো আজীবন নিষেধাজ্ঞা কাটায় আসলে আমি মনে করি অবশ্যই তার অধিকার আছে ক্রিকেট নিয়ে কথা বলার। কিন্তু যখন তিনি এই জেনারেশনটাকে, নতুন জেনারেশনটাকে বারবার স্পোর্টসম্যানশিপের জায়গা থেকে আক্রমণ করেন, যে এটা স্পোর্টসম্যানশিপ না অমুক তমুক, তখন একবার মানে ওই যে সেই মুশফিকের বাসায় যদি বলে, একবার একটু বাসায় গিয়ে আয়নাটা দেখেন, যে আপনারা ক্যারিয়ারটাই দিয়ে গেছেন অসততার জন্য, একেবারে প্রতারণার জন্য, চিটিং করার জন্য। সেখানে এখনকার বাচ্চারা তো আইনের ফাঁক দিচ্ছে, আপনাদের তুলনায় কাজটা অনেক 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 গৌণ। এই কাজটাই আপনারা যুগের পর যুগ করে গেছেন। সৌরভ গাঙ্গুলি প্রতারিত হয়েছে না?
সৌরভ গাঙ্গুলি, রিকি পন্টিংরাও এখন বড় বড় কথা বলে। সৌরভ গাঙ্গুলি আর রিকি পন্টিং ঠিক করলো যে সেটা কত সাল, কোনো একটা অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজে, যে না আমরা এই সিরিজে একটা স্পোর্টসম্যানশিপ দেখাবো। কি, আমরা এই সিরিজে ক্যাচের ক্ষেত্রে এবং নিকের ক্ষেত্রে, ব্যাটসম্যানের নিকের ক্ষেত্রে আমরা আম্পায়ারের কলের ওয়েট করবো না। কেউ আউট হলে ওয়াক করবে, ক্যাচ ক্লিন না হলে ফিল্ডার বলে দিবে যে ক্যাচ ক্লিন হয় নাই। অস্ট্রেলিয়া প্রথম সুযোগে 8টা-10টা এই কাণ্ড ঘটায় ফেললো যে তারা ক্লিন হয় নাই এরকম ক্যাচের দাবি করতেছে। এখন ওই যে আস্থা রাখার কথা বলছে, একটা দুটোর পরেই তো সৌরভ ধরে বলছে যে শালারা কত বড় প্রতারণা করতেছে। পরে আর ওই চুক্তি সৌরভও রাখে নাই। কত ম্যাচ হেরে তো আর কেউ ভদ্রলোকের চুক্তি রাখে না। এখন ওই যে পন্টিং সৌরভরে বাধ্য করলো বিশ্বাস থেকে সরে আসতে, ওই জিনিসটাকে আমি মনে করি 90s প্রজন্মের অবদান। এই যে 90s প্রজন্ম যদি এত প্রতারণা না করতো, তাহলে আইসিসিও বিশ্বাস জিনিসটার ওপর থেকে এভাবে আস্থা হারাতো না। এই যে পারস্পরিক সমঝোতা, পারস্পরিক শ্রদ্ধা, এই জিনিসটার উপরে আইসিসি আস্থা হারাতো না। এবং এই যে প্রজন্ম, এই সাকিব থেকে শুরু করে রবি অশ্বিন, অমুক তমুক, রবি অশ্বিনের কথা পরে বলতেছি, এরা বা আজকের মিরাজ, এই যে একের পর এক বিভিন্ন আইনি ফাঁক খুঁজে খুঁজে বের করে সেটার সর্বোচ্চ অসৎ ব্যবহার করতেছে, এটা হতো না, তো এটা দরকার ছিল না। কারণ ওরা দেখছে ওদের আগের প্রজন্ম ম্যাচ জেতার জন্য বা টাকা আয়ের জন্য দেশই বিক্রি করে দিছে, ম্যাচই বিক্রি করে দিছে। আবার কখনো ম্যাচ জেতার জন্য দুনিয়ার সব ধরনের অন্যায় করছে, সব ধরনের প্রতারণা করছে। সেক্ষেত্রে ওরা যখন ক্রিকেটে আসছে, ওরা দেখছে যে ওকে আমরা প্রতারণা করব না, আমরা ওইভাবে শিক্ষা পাই নাই। শুধু সাকিব বা মিরাজের কথা বলতেছি না, এই ওভারঅল এই জেনারেশন, ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এই জেনারেশনে আপনি শুনবেন না চিটিংয়ের ঘটনা খুব একটা ঘটে। বল টেম্পারিং, চাকিং, ও আচ্ছা 90 দশকের কথা বলতে গেলে তো বড় একটা অবদান হচ্ছে চাকিং। অফ স্পিনার মাত্রই চাক করতো, অফ স্পিনার মাত্রই চাক করতো, যত ভালো অফ স্পিনার হোক না কেন, নাম বলতেছি না। এছাড়া লেগ স্পিনারও দু একজন চাক করতো, এমন একটা অবস্থা। লেগ স্পিন ডেলিভারিতে কিন্তু চাক করা খুব কঠিন। তারপরেও লেগ স্পিনার একজনের নাম আমি বলতে পারতাম, যার কিছু ডেলিভারি অন্তত চাকিংয়ের অভিযোগ ছিল। লেগ স্পিনে চাক করা প্রায় অসম্ভব, তারপরেও তার বিপক্ষে অভিযোগ উঠছিল। বোঝেন অবস্থা, এরা ওই সময়টায় মানে বল ছোড়াটাকে কোন পর্যায়ে নিয়ে গেছিল, এই পুরো 90 দশকের সব অফ স্পিনাররা। এই কাজগুলো দেখবেন আপনি এখন প্রবণতা অনেক কমে আসছে, অনেক কমে আসছে। যে এখন চাকিং কমে আসার একটা বড় কারণ হচ্ছে আইসিসি ওই ছাড়ের হারটা যে কতটুকু কোনই সোজা করা যাবে, ওই হারটা একটু ডিগ্রিটা একটু বাড়ায় দিছে। আর অন্যান্য বিষয়, আসলে ক্রিকেটাররাই এখন হাজারটা সার্ভিলেন্সের মধ্যে থাকে। আর এমনি ক্রিকেটাররা অনেক বেশি আগের চেয়ে আমি মনে করি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে। তারা এখন দেখে যে জিততে হবে, স্কিল দিয়ে জিততে হবে। এখন এই জেনারেশনটা স্কিলের একটা পার্ট মনে করে আইনের ফাঁক বের করা। আপনারা তো অসততা করে ওই জায়গাটায় গেছেন যে বিশ্বাস জিনিসটা ক্রিকেটে নাই, স্পোর্টসম্যানশিপ নাই, স্পিরিট নাই, তাহলে চেতনাকে আপনারা নাই করে দিয়ে গেছেন। এখন ওরা তো সেই জমিনের উপরে দাঁড়ায় আছে ভাই। এই জমিনটা তো ডন ব্র্যাডম্যানের সময় জমিন না, যদিও ডন ব্র্যাডম্যানের সময়ও আমরা লারুডের কাণ্ড দেখছি, বডি লাইন দেখছি, কিন্তু তারপরেও একটা ভদ্রতার জায়গা তো ছিল, একটা আস্থার জায়গা তো পরস্পরের প্রতি ছিল, যে বল টোকায় দিতে গেলে তারা আউট করব না, এই যে পারস্পরিক সমঝোতা, অলিখিত সমঝোতা, এটা তো ক্রিকেটের ছিল। এটা আপনারা নষ্ট করছেন, আপনারা নষ্ট করছেন, টাকা খেয়ে নষ্ট করছেন, নোংরামি করে নষ্ট করছেন। নষ্ট করার পরে এই প্রজন্ম এসে সেই ভিতের উপরে দাঁড়াইছে, দাঁড়ায় অসততাটা বন্ধ করছে। করে কি করছে, এই প্রজন্ম একই সঙ্গে যেরকম ব্যাটিং স্কিল শিখছে, বোলিং স্কিল শিখছে, ফিল্ডিং স্কিল শিখছে, আইনের স্কিলও শিখছে। এদের কোচরা এখন এদেরকে এইসব ফাঁক ফোকরও শিখায়। যে এই যে ধরেন টাইম আউটটা যে একটা আউট, এটা তো সবাই ভুলেই গেছিল, কিন্তু এই জিনিসটা শান্ত সম্ভবত, দ্যাট ওয়াজ দ্য বয়, যে শান্ত এই জিনিসটা শিখে নিয়ে মাঠে খেলতেছে। সেদিন যেই খেয়াল করছে যে ম্যাথুস দেরি হচ্ছে, সে গিয়ে বলে সাকিব ভাই শান্ত ম্যাথুসরে কিন্তু আউট করা যায়। সাকিব নামটা কখনো বলে না, বলছে যে একজন জুনিয়র ক্রিকেটার এসে আমার বুদ্ধি দিচ্ছে। ধারণা করা যে এই দুষ্টু ছেলেটা শান্ত। এখন ওরা তো ওইভাবে ট্রেন্ড, ওরা প্রত্যেকটা আইনের ফাঁক জানে, প্রত্যেকটা আইনের ধারা জানে। আপনি ওখানে তেড়িবেড়ি করতে গেলেই ধরা খেয়ে যাবেন। যেই একটু এই যে আপনি অশ্বিনের কথা এবার বলি, অশ্বিনের কথা শুরুতে বলি নেই। এই যুগে ম্যান কাটিংকে নর্মালাইজ করলো কে?
অশ্বিন। ম্যান কার্ডিং জিনিসটা নিয়ে কিন্তু একটা নৈতিকগত আপত্তি এই অশ্বিন পূর্ব যুগে প্রবলভাবে ছিল, যে ম্যান কার্ডিং করাটা এক ধরনের স্পোর্টস স্পিরিটের বিপক্ষে। কারণ হচ্ছে একজন ব্যাটসম্যান একটু আগায় গেছে, সেই অপরাধে তারা আউট করে দেওয়া এটা লঘু পাপে গুরুদণ্ড। হ্যাঁ, আগায় যাওয়াটা তার অবশ্যই অন্যায়। আগায় গেলে সে তো একটা রানের দিকে 0.1 রান আগায় গেল, এখন ওই 0.1 রান আমার কে ফেরত দিবে? ওর তো দৌড় শুরু করতে হচ্ছে একটু আগায় থেকে, সেক্ষেত্রে আমি পিছিয়ে গেলাম না, এখন এটা শাস্তি হতে পারে 1 রান পেনাল্টি বা কিছু, কিন্তু এইটা শাস্তি আমি কোনোভাবেই ফিল করি না যে এটা শাস্তি ডাইরেক্ট আউট করে দেওয়া যাবে একটু আগায় যাওয়ার জন্য। যাই হোক, এইগুলো তো আবার ওই যে কালকে সকালে যে কন্টেন্ট করছি সেটার আলোচনার মতো যে কি হওয়া উচিত, কিন্তু এই জিনিসটা কেউ করতো না। এই বিনু মানকর কয়েকবার এইটার করছিলেন বলে বিনু মানকারের নামে এটার নাম হয়েছিল ম্যানকারিং। তারপরের যুগে আর কেউ করে নাই। আমাদের রফিক ভাই সেই মুলতান টেস্টেই কিন্তু সুযোগ পেয়েও ম্যানকারিং করে নাই। দেখেন, রশিদ লতিফ চুরি করে ম্যাচ জিতছে, ওই টেস্টেই আমরা ম্যাচ হারছি আমরা ম্যানকারিং করি নাই বলে, একটা আইনগত সুবিধা নেই নাই বলে। তারপরে আমরা এখন এসে কি দেখতেছি ম্যানকাটিং মোটামুটি রেগুলার ব্যাপারে গেছে। কে করছে রেগুলার ব্যাপারটা? এটা যে নর্মালাইজ করা, এটা যে রেগুলার একটা ব্যাপারে পরিণত হয়ে গেছে ম্যানকাটিং, এটা কে করছে? এই রবিচন্দ্রন অশ্বিন আজকে যে ইউটিউব করে মানে আমি রবি অশ্বিনের খুব বড় সমর্থকদের মধ্যে একজন। যদিও সে নীতিগতভাবে রাহুল দ্রাবিড় না, কিন্তু আমি রাহুল দ্রাবিড়ের পরেই এই জেনারেশনের মানে রবি অশ্বিনদের জেনারেশনের যাদের ক্রিকেট নলেজ নিয়ে খুব মানে ধারণা পোষণ করি, উচ্চ ধারণা পোষণ করি, রবি অশ্বিন তার মধ্যে একজন। ও রবি অশ্বিনের এথিক্যাল পজিশন কিন্তু রাহুল দ্রাবিড়ের মতো ওই রকম স্ট্রং না। এখন এই কথাটাও আবার বিতর্কিত, যে রবি অশ্বিন যে যুগে জন্মাইছে, রবি অশ্বিনের কাছে এইটাই এথিক্স। ফলে এই অবস্থানে মানে রাগারাগি করার কিছু নেই। ওকে, রবি অশ্বিন ওই এথিক্সে ঠিক থাকুক, ঠিক থাকলে তো আমরা স্যালুট দেবো। কিন্তু আজকে এটা রবি অশ্বিন কি বললো স্পোর্টসম্যানশিপ দিনকে দিন কমে যাচ্ছে, তা নাহলে একটা ছেলে একটু আগায় গেছে তারে কেন আউট করে দেবো? আপনি না বলছিলেন WTC ফাইনালের আগে যে কেউ 1 ইঞ্চি যদি স্টেপ আউট করে আমি তারা আউট করবো। এখন ও ক্ষেত্রে আপনার মনে হলো যে ওটা স্পোর্টসম্যানশিপের কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু একটা ব্যাটসম্যান সে আগে থেকে 1.5 ফুট 2 ফুট আগায় গিয়ে সালমান আগা দাঁড়ায় থাকলো, মিরাজ সেই জায়গায় তারে একেবারে ওয়েল আইনের সুযোগ নিয়ে আউট করলো, এটা কেন স্পোর্টসম্যানশিপের সমস্যা হবে? আমি বলি স্পোর্টসম্যানশিপের সমস্যা হলে দুটোই সমস্যা, না হলে কোনোটাই না। এখন আমরা স্পোর্টসম্যানশিপ নিয়ে আলাপ করব কি করব না সেটা আসলে আমরা সেই সময় পার হয়ে আসছি, সেটার জন্য রবি অশ্বিনটা দায়ী না। রবি অশ্বিন এটাকে নর্মালাইজ করছেন, আমি বরং রবি অশ্বিনকে কৃতিত্ব দিই এই জায়গায় যে উনি এটাকে নর্মালাইজ করছেন। আজকে আবার উনি জনপ্রিয়তা পাওয়ার জন্য উনি ওনার ইউটিউব চ্যানেলে উনি নিজের বিরোধিতা করতেছেন, মানে হোয়াট এ ফানি থিং। যাই হোক, রবি অশ্বিন নিয়ে ওই স্ববিরোধিতার বেশি কিছু বলি না, কিন্তু এই যে 90 দশকের রমিজরা যারা চিল্লাপাল্লা করতেছে, এতে সবার আসলে বাসায় এক পিস করে ছোট্ট করে আয়না কিনে নিয়ে যাওয়া উচিত, যে আজকে ক্রিকেটাররা যে অনেস্ট, কিন্তু ক্রিকেটের আইনের সর্বোচ্চ অসৎ ব্যবহার করে, এটা কারণ শুধু আপনাদের অসততা। আপনারা প্রজন্ম ধরে 90 দশকের ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড প্রত্যেকটা দেশের 90 দশকের প্রজন্ম এত অসৎ ছিলেন যে ক্রিকেট থেকে বিশ্বাসটাই আপনারা শেষ করে দিয়েছেন। তার ফলে আজকে ক্রিকেটে বিশ্বাসহীনতা এবং আইনের একটা অসৎ ব্যবহারের যুগ চলে আসছে। এইখানে বসে আপনি আর কি আশা করেন? যে নোংরামি করে গেছেন, যে গর্তটা খুঁড়ে গেছেন, সেখানে দাঁড়ায় বাচ্চারা যে এখন আর নতুন করে অসততা করতেছে না, প্রতিদিন সকালে উঠে ওদের স্যালুট দেন যে মিরাজ বাবা বা সালমান আগা বাবা, তোমরা যে আমাদের মতো ক্রাইম করতেছো না প্রতিদিন সকালে, আমরা তো ক্রাইম করতাম প্রতিদিন ঘুম থেকে উঠেই, সেটা যে করতেছো না সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। একদম গোবরে পদ্মফুল জন্মাইছো তোমরা। 90 দশকের ক্রিকেটারদের উত্তরসূরি হিসাবে এই সময়ে এসে তোমরা কোনো অন্যায় করতেছো না, স্যালুট। আমি আসলেই এই প্রজন্মকে স্যালুট দিই। তারা চাতুরি শিখছে, ওভার স্মার্টনেস হয়েছে, অসৎ হয় নাই। যাই হোক, শেষ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা, এবং 90 ক্রিকেটারদের বলি যে একটু সেরে সামলায় থাকেন। সবাই ভালো থাকবেন।